ঘটনাস্থল সন্দেশখালী, এবার আক্রান্ত হলো নেজাট থানার পুলিশ। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত অভিযুক্ত মুসা মোল্লা, তাকে ধরতে গিয়েছিল পুলিশ এবং সেখানে গিয়ে আক্রান্ত হতে হলো। পুলিশের গাড়ি ভাঙচুর করা হলো, একজন অফিসার সহ 3 জন পুলিশ কর্মী জখম হয়েছেন। ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল মুখপাত্র এই মুহূর্তে অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ বাবু, নেজাটে যে ঘটনা ঘটেছে, যে এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত অভিযুক্ত মুসা মোল্লাকে ধরতে গেলে সেই সময় পুলিশের উপর হামলা চালানো হয় এবং এই ঘটনায় কিন্তু এক অফিসার সহ 3 পুলিশ কর্মী জখম হচ্ছে। আর এই ঘটনা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যে কার ইন্ধনে এরকম একটা ঘটনা ঘটলো। বিরোধীরা বলছে সবাই তৃণমূলের লোক, আর এই সরকারের আমলে পুলিশের মেরুদণ্ড বলে কিছু নেই। দেখুন, বিরোধীরা কোন বিরোধী বলছিল? আপনার চ্যানেলে সম্ভবত একটু আগে সিপিএম এর নেতা শতরূপ ঘোষ বড় বড় ডায়লগ দিচ্ছিলেন। ওনার বাড়ি কসবাতে, ওখান থেকে ভোটে দাঁড়িয়ে 3 বার হেরেছেন, সেটা অন্য কথা। ওই কসবার বুকে বিজন সেতুতে যখন আনন্দমার্গী সন্ন্যাসীদের জীবন্ত পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে খুন করা হয়েছিল, অন্যতম অভিযোগ যে বামফ্রন্টের মন্ত্রীর নামে উঠেছিল, পরবর্তীকালে দেখা গেছিল সেই থানার যে অফিসার, তিলজলা থানার আধিকারিক গঙ্গাধর ভট্টাচার্য, যে ওই কেসের মেন ইনভেস্টিগেটিং অথরিটি ছিলেন, তাকে থানার মধ্যে খুন করা হয়। কার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল? ওই মন্ত্রীর বিরুদ্ধে। ঘটনাচক্রে যার নাম এখন আবার এসআইআর এর হিয়ারিং এসেছে, তাদের মুখে এসব বড় বড় জ্ঞানের বাণী শুনবো না। এই ঘটনা নিন্দনীয়। পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, একেবারে কোন রকম রং না দেখে প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের জন্য ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরা বড় বড় জ্ঞানের বাণী দিচ্ছে, যাদের আমলে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে খুন হতে হয়, যার ইন্ধনে খুন হয়, তিনি বামফ্রন্টের বছরের পর বছর ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। ডিসি পোর্ট তাকে খুন হয়ে যেতে, তাদের থেকে জ্ঞানের বাণী শুনবো? এ রাজ্যে যদি কোনো অন্যায় হয়ে থাকে, এ রাজ্যে 1000টা কাজ করলে 999 টাকা ঠিক হলে একটা কাজে কোথাও ত্রুটি বিচ্যুতি হতে পারে, এবং সেটা সরকারের পক্ষ থেকে নয়, একটা মবের আউটরেজ। সেই জায়গাটাকে পলিটিসাইজ করে এই বিরোধীদের আসলে রাজনৈতিক অন্তঃসার শূন্যতা এমন জায়গায় পৌঁছেছে, এদের সামনে কোনো কনস্ট্রাকটিভ বিরোধিতার জায়গা নেই, ইস্যু নেই। তাই যদি কোথাও কোনো ছিদ্র খুঁজে পাওয়া যায়, সেটাকে নিয়ে মাঠে নামতে হবে, সেটা ভালো কথা। বিরোধীরা গণতন্ত্র সেটাই করবে। কিন্তু আসলে বিরোধীরা রাস্তায় 365 দিন না থাকলে যেটা হওয়ার সেটাই হচ্ছে। ওই জন্যই এরা ভোটের বাক্সে শূন্য হয়ে থাকছে। এই ঘটনা নিন্দনীয়। পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে এবং প্রত্যেক যারা দুষ্কৃতকারী জড়িত তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন পুলিশের পক্ষ থেকে এনশিওর করা হবে। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ এই ঘটনা নিয়ে কি বলছেন শোনাব। এরা সবাই শাহজাহান হুমায়ুনের বংশধর। এদের কাছে রাজ্য পুলিশ কিংবা কেন্দ্রীয় পুলিশ ব্যাপার নয়, কিন্তু এরা সবাই তৃণমূল। আর মারছে যাকে, তারা হচ্ছে তৃণমূলেরই পুলিশ। এদের স্বার্থে ঘা পড়লে এদের কাছে রাজ্য কেন্দ্র কোনো কিছু আলাদা নয়। এরা যে মমতা মাইকি জয় করছে আর মমতার পুলিশকে ধরে মারছে, কারণ এরা কেউ রাজনৈতিক কর্মী নয়, এরা তৃণমূলের কর্মচারী। এদের কাজ শুধু টাকা তোলা। আর দে আর অল কন্ট্রোলড বাই শাহজাহান। শাহজাহান জেলের ভেতরে বিলাসবহুল জীবন কাটাচ্ছে। জেলের ভেতর থেকে পুরো ফোনে ফোনে সমস্ত কিছু সে অপারেট করছে। নেজাটেই আছে, সন্দেশখালীতেই আছে। আর এই ঘটনা, নেজাতের এই ঘটনা কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে যে কার ইন্ধনে এই ঘটনা ঘটলো। ইতিমধ্যেই আপনারা জানেন যে এই ঘটনায় 9 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যদিকে বয়ারমারির 2 গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধান ও উপপ্রধানকে আটক করেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিপিএম নেতা শতরূপ ঘোষ কি বলছেন শুনুন। পুলিশকে এত বড় আসপর্দা কে দিল যে মমতা ব্যানার্জির টাকায় মাইনে পেয়ে, মমতা ব্যানার্জির জমিদারির দ্বাররক্ষী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভাইপোদেরকে ধরতে যাবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে যাবে? তো পুলিশ যদি আসপর্দা দেখায়, তাহলে পুলিশকে যা পরিণতি হওয়ার তাই হবে। আসলে পশ্চিমবাংলায় গত 13 বছর ধরে 14 বছর ধরে তৃণমূলের জহুজুরি করতে করতে না পুলিশের মেরুদণ্ড শেষ হয়ে গেছে, সেটা তো একটা কথা। তার থেকে বড় কথা হচ্ছে তৃণমূল নেতারাও জেনে গেছে যে পুলিশ হচ্ছে আমাদের বাড়ির চৌকিদার, পুলিশ হচ্ছে আমরা রাজা, পুলিশ আমাদের রাজপেয়াদা। সুতরাং তারা জানে যে পুলিশকে এটাই করণীয়, এটাই করতে হয়। দুজনকে ধরেছে, কালকে সকালবেলা কোর্ট থেকে বের হয়ে যাবে, আগামীকাল সকালবেলা কোর্ট থেকে বের হয়ে যাবে, 24 ঘন্টাদেরকে জেলে থাকতে হবে না, কাল না হলে পরশু হবে, এবং তারপরে যে সেই ঘটনা চাপা পড়ে যাবে। সুতরাং পুলিশের কাজ হচ্ছে তৃণমূলকে দেখে স্যালুট করা। পুলিশ যদি বাড়াবাড়ি করতে যায়, পুলিশের এই পরিণতিই হবে।
পুরনিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে রাজ্য সরকারের আমলা আইএএস অফিসার জ্যোতির্মান চট্টোপাধ্যায়কে। চার্জশিটে সিবিআই আরও দাবি করেছে 8টি পুরসভায় 600-র বেশি বেআইনি চাকরি হয়েছে। চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের। শয়ে শয়ে বেআইনি চাকরি, স্কুলের পাশাপাশি পুরসভার নিয়োগেও সামনে এসেছে দুর্নীতির আঁতুড়ঘর। সেই পুরনিয়োগ দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জমা পড়ল চূড়ান্ত চার্জশিট। সূত্রের খবর, সেখানে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে রাজ্য সরকারের আমলা আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে। চার্জশিটে সিবিআই দাবি করেছে পুরসভা নিয়োগ দুর্নীতির সময় তিনি ডিরেক্টরেট অব লোকাল বডিজ বা ডিএলবির ডিরেক্টর ছিলেন। সিবিআই এর দাবি, কর্মী নিয়োগের যাবতীয় অনুমোদন এই ডিএলবির থেকেই মিলত। নিয়োগে দুর্নীতির পুরো বিষয়টি ওই আইএএস অফিসার জানতেন বলে চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এর দাবি, সব জেনেও চুপ ছিলেন তিনি। চার্জশিটে যে তথ্য আমরা পাচ্ছি যে আমলা একজন আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় তার নাম রয়েছে, অর্থাৎ তাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। এবং চার্জশিটে সিবিআই এর উল্লেখ যে বর্তমানে তিনি হুগলি রিভার ব্রিজ কমিশনের সেক্রেটারি পদে রয়েছেন। এবং যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে সময় এই দুর্নীতি হয়েছিল সেই সময়ে তিনি কিন্তু যে সংস্থা ডিএলবি সংস্থা, যে সংস্থা চাকরি দিত, সেই সংস্থায় ডাইরেক্টর হিসেবে কাজ করতেন। পুরো দুর্নীতি হোক আর শিক্ষা দুর্নীতি হোক, কেউ ছাড় পাবে না। আর বাংলার মানুষ বসে আছে এই দুর্নীতির কেন্দ্রস্থল কবে ঘেরাটোপের মধ্যে আসবে। দুর্নীতির উৎস কালীঘাট, আর দুর্নীতি সমাপ্ত করার জন্য কালীঘাটে যেদিন এক দারুণভাবে জনবিস্ফোরণ হবে, সেই দিনই আপনি দেখতে পাবেন যে বাংলার মুক্তি, বাংলার উন্নতি। সূত্রের খবর, সিবিআই এর চূড়ান্ত চার্জশিটে আরও দাবি করা হয়েছে 8টি পুরসভায় 600-র বেশি বেআইনি চাকরি হয়েছে, যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর পুরসভা। চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের। যার অফিসে তল্লাশি অভিযান চালিয়ে পুরনিয়োগ দুর্নীতির একাধিক যাবতীয় তথ্য এবং নথি পাওয়া গেছিল, সেই সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড, এই সংস্থার নাম রয়েছে। এবং আমরা যেটা সিবিআই সূত্র জানতে পারছি যে চার্জশিটে মোট 600-টির বেশি বেআইনিভাবে চাকরি হয়েছে, এই দাবি করা হয়েছে সিবিআই এর এই চার্জশিটে। এবং 8টি মিউনিসিপ্যালিটির নাম রয়েছে। 2023 সালের 19শে মার্চ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রমোটার অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। উদ্ধার হয় একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত তালিকা। ইডি সূত্রে দাবি করা হয়, প্রমোটার অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোনের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গিয়েছিল সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম। উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্ক। এরপর 2023 সালের 21শে এপ্রিল কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রয়োজনে এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সর্বোচ্চ আদালতের নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে ওই মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্থানান্তর করা হয়। কিন্তু হাকিম বদলালেও হুকুম বদলায়নি। 2023-এর 12ই মে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, পুরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত করবে সিবিআই। এরপর সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েও ধাক্কা খায় রাজ্য সরকার। 2.5 বছর পর অবশেষে সেই মামলায় জমা পড়ল চূড়ান্ত চার্জশিট। এটা তদন্তের বিষয়। এত বড় জায়গা, এত বড় নিয়োগ, কোথাও কোনো অনিয়ম যদি হয়ে থাকে নিশ্চিতভাবে ব্যবস্থা হবে। এবং যাদের বিরুদ্ধে চার্জশিট, তাঁরা বা তাঁদের আইনজীবীরা কোর্টে ব্যাপারটাকে বলতে পারবেন। এ ব্যাপারে কোনো রাজনৈতিক মন্তব্য করতে যাব না। পুরনিয়োগ দুর্নীতিতে একযোগে তদন্ত করছে ইডি ও সিবিআই। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চূড়ান্ত চার্জশিট দিলেও এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। প্রকাশ সিনহা, সোমনাথ মিত্র, অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।